আশিক যখন পাভেলের রুফটপ রেস্টুরেন্টে পৌঁছালো ততক্ষণে সন্ধ্যা 7:30 বেজে গেছে। সামান্য কিছুটা দেরি হয়েছে বলে অস্থির হয়ে 3বার ফোন দিয়েছিল তার বন্ধু। আশিকের সঙ্গে আছে মহামূল্যবান দরিয়াই নূর। পথে কোনো অঘটন ঘটল না তো, এই আশঙ্কা হচ্ছিল তার। রেস্টুরেন্টটা এখন বেশ জমজমাট। আশিক কাছের দরজা ঠেলে অফিসে ঢুকতেই ডেস্কে বসে থাকা পাভেল হেসে বলল, উফ, আমি তো চিন্তায় শেষ। এত টেনশনের কি আছে? পকেট থেকে ছোট্ট একটা বাক্স বের করলো। নীল রঙের ভেলভেট কাপড় দিয়ে মোড়ানো বাক্সটা খুলে দেখালো বন্ধুকে। এই যে দরিয়াই নূর। বিস্ফোরিত চোখে চেয়ে রইল পাভেল। চারকোনা আকৃতির হীরাটার আকার ম্যাচ বক্সের চেয়ে সামান্য ছোট। একটা বাজুবন্ধে বসানো। তার চারপাশে আছে 10টি ডিম্বাকৃতির ছোট ছোট হীরকখণ্ড। বাক্সটা নিজের হাতে নিয়ে নিল পাভেল। আমি কখনো আসল হীরা দেখি নাই। মুচকি হাসলো আশিক। আমিও না। সাইড দিকে যে পাথরগুলো আছে এইগুলা কিসের? এইগুলাও হীরা। বিস্ময়ে তাকালো পাভেল। ছোটগুলাও হীরা? কও কি? মাথা নেড়ে বন্ধুকে আশ্বস্ত করলো মির্জা। ছোট হীরাগুলি খুইলা রাখতে চাইছিলাম। এইগুলা আলাদা বেচলে কয়েক লাখ টাকা পাইতাম। তাইলে করলা না কেন? আশিক কিছু বলার আগেই তার ফোনে একটা কল এলো। হ্যালো? পাভেলের দিকে তাকিয়ে মুচকি হাসলো সে। আমি ধানমন্ডিতে আছি, আবাহানি মাটির সামনে। আচ্ছা, আইতাছি। বায়ার? উৎসুক হয়ে জানতে চাইল পাভেল। না, তার লোক। আমি এখন যাই। টাকাগুলো ঠিকঠাক আছে কিনা চেক করার পর বাইরে নিয়ে আমু। রওনা দিবার আগে ফোন দিমু তোমারে। উঠে দাঁড়ালো আশিক। পাভেল হাত বাড়িয়ে দিল। গুড লাক দোস্ত। প্রসন্ন হাসি দিয়ে অফিস থেকে বেরিয়ে গেল মির্জা আশিক। মুগ্ধ দৃষ্টিতে দরিয়াই নূরের দিকে চেয়ে রইল পাভেল। একটু আগেও সে পুরোপুরি বিশ্বাস করতে পারেনি আশিক সত্যি সত্যি এটা নিয়ে আসতে পারবে। সময় যত গড়াচ্ছে উত্তেজনা বাড়তে শুরু করেছে পাভেলের মধ্যে। 1.5 ঘন্টা হলো আশিক চলে গেছে। 10 মিনিট আগে কল দিয়েছিল তাকে। রিং হলেও কলটা রিসিভ করেনি তার বন্ধু। বাজে কিছুর আশঙ্কায় ছোট্ট অফিসে পায়চারি করছে সে। আশিকের কি খারাপ কিছু হয়েছে? না, দরিয়াই নূর তো আশিকের কাছে নেই, ওটা আছে তার ডেস্কে। নিজেকে শুধরে দিল পাভেল। মাথা থেকে খারাপ চিন্তাগুলো বাদ দিয়ে ইতিবাচক কিছু ভাবল। গাড়িতে আছে আশিক, পথে অনেক জ্যাম থাকতে পারে। তার ফোনটা সাইলেন্ট মোডে রাখা হয়তো, কিংবা টাকাগুলো গুনতে সময় লাগছে। 1 কোটি নয়, 2 কোটি নয়, 10 কোটি টাকা। 1000 টাকার নোটের বান্ডিল হলেও অনেক সময় লাগবে গুনতে। 15 বছর আগে 4 কোটি 20 লাখ টাকা গুনতে তাদের 3 জনেরও অনেক সময় লেগেছিল। ফোনের রিংটোনটা বেজে উঠলে তার চিন্তায় ব্যাঘাত ঘটল। ডিসপ্লেতে দেখতে পেল আশিক কল দিয়েছে। হ্যালো, কি খবর? সব ঠিক আছে তো? হড়বড় করে বলে গেল সে। সব ঠিক আছে, শান্ত কণ্ঠে বলল আশিক। অনেক টাকা দোস্ত, গুনতে টাইম লাগে। তুমি যে ফোন দিছো টের পাই নাই। হাঁপ ছেড়ে বাঁচল পাভেল। যা ভেবেছিল তাই। এখন কি আসতাছো? একটু পর রওনা দিমু, 15-20 মিনিট লাগবো। আমি নিচে এসে ফোন দিমু তোমারে। ঠিক আছে। নিজের ডেস্কে গিয়ে বসলো পাভেল। ড্রয়ার থেকে লাইসেন্স করা রিভলভারটা বের করে কোমরে গুজে নিল। খারাপ কিছু আশঙ্কা করছে না, তবে সতর্ক থাকতে দোষ কি? নিজের পার্কিংয়ে তার ঘনিষ্ঠ জামিল আর কাফিল নামে 2 জন লোক আছে। রেস্টুরেন্টের ভেতরে আছে আরও 2 জন। কাস্টমার সেজে একটা টেবিলে বসে আছে তারা। দরকার হলে ওদেরকে কাজে লাগানো যাবে। আশিকের ফোন এলো 15 মিনিট পর। সে জানালো বায়াসহ নিচের পার্কিং এরিয়াতে এসে পৌঁছেছে তারা। সঙ্গে সঙ্গে পাভেল ফোন করে কাফিলকে জানিয়ে দিল জহুরি লোকটাকে উপরে নিয়ে আসতে। 3-4 মিনিট পর মাঝবয়সী এক রোগাটে লোককে নিয়ে এলো কাফিল। মোটা ফ্রেমের চশমা পরা, মাথায় টুপি, ছোট করে ছাটা চাপদাড়ি, পরনে সাদামাটা শার্ট প্যান্ট। লোকটার হাতে ছোট্ট একটা হ্যান্ডব্যাগ। কই ওটা? অফিসে ঢুকেই জানতে চাইল জহুরি। কাফিলকে ইশারা করলো পাভেল। সে বের হয়ে যেতেই ড্রয়ার থেকে ছোট্ট বাক্সটা বের করে ডেস্কের উপরে রাখলো। ডেস্কের সামনে একটা চেয়ারে বসেছে জহুরি। হ্যান্ডব্যাগ থেকে একটা ম্যাগনিফাইং গ্লাস বের করে বাক্সটা খুলল সে। দরিয়াই নূর দেখা মাত্র চোখ দুটো চকচক করে উঠল তার। হালকা হাসির আভা দেখা গেল মুখে। ম্যাগনিফাইং গ্লাসটা ডান চোখের সামনে ধরে হীরাটাকে ভালো মতো পরখ করতে শুরু করলো। লোকটা দিকে তাকিয়ে আছে পাভেল। টের পেল তার হৃদস্পন্দন একটু বেড়ে গেছে। জহুরির অভিব্যক্তি দেখে কিছু বোঝা যাচ্ছে না। একটু আগে হীরাটা দেখার সময় যে হাসি ছিল মুখে, সেটা এখন নেই, গম্ভীর হয়ে গেছে। ছোট্ট অফিস ঘরটায় কয়েক মুহূর্তের জন্য নেমে এলো সুকঠিন নীরবতা।
অবশ্য রেস্টুরেন্টের বাইরে যে কোলাহল সেটা মৌমাছির গুঞ্জনের মতো ভেসে আসছে কাচের দরজা ভেদ করে। ম্যাগনিফাইং গ্লাসটা চোখ থেকে সরিয়ে কিছু ভাবল জহুরি। লোকটার ভাবভঙ্গি দেখে পাভেলের কেমন জানি আশঙ্কা হচ্ছে। ম্যাগনিফাইং গ্লাসটা রেখে গভীর করে শ্বাস নিল লোকটা। কোটি কোটি টাকার কারবার, বুঝলেন না? আমার উপর বিশ্বাস করে হীরাটা কিনবে। যদি কেনার পর দেখে এটা আসল না, তাহলে বুঝতে পারছেন কি হবে আমার? পাভেলের চোখ দুটো গোল গোল হয়ে গেল। আমাকে তো মারবেই, আমার ফ্যামিলিও শেষ করে দেবে। ভাববে আমি আপনাদের কাছ থেকে টাকা খেয়ে ভেজাল জিনিস গছিয়ে দিয়েছি। এইটা কি আসল না? আতঙ্কের সাথে জানতে চাইল। কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে হঠাৎ করেই হেসে ফেলল জহুরি। আলবাত আসল, কয়েক ঘন্টা আগেও এটা আমি পরীক্ষা করে দেখেছি। বুড়ো কুচকে গেল আশিকের পার্টনারের। এ শহরে হীরার জহুরি খুব বেশি নেই, আমি সরকারের হয়েও কাজ করি। প্রশান্তির হাসি দিল লোকটা। একদিনে দুবার পরীক্ষা করলাম দরিয়াইনুর, কি কপাল আমার। ম্যাগনিফাইং গ্লাসটা ব্যাগে ভরে নিল। সরকার দিল 5,000 আর এরা আমাকে দেবে 1 লাখ। ইনকাম তো ভালোই হইল, হেসে বলল পাভেল। মাথা দোলালো লোকটা। এমন বেচা বিক্রি 3 বছরে একবার হয়। কথাটা বলে সস্তা একটা চাইনিজ ফোন বের করে কল দিল কাউকে, সম্ভবত বায়ারকে। জিনিস ঠিকঠাকই আছে ভাই। পাভেলের চেহারায় খুশির ঝলক দেখা গেল। ফোনটা রেখে তার দিকে তাকালো জহুরি। আপনার লোককে টাকাগুলো আনতে পাঠান। পাভেল সঙ্গে সঙ্গে ফোন দিল কাফিলকে। টাকাগুলো নিয়ে আসো অফিসে। কলটা কেটে দিয়ে আশিককে ফোন দিল আবার। জিনিস আসল দোস্ত, উচ্ছ্বাসে বলে উঠল সে। আমি লোক পাঠাইছি, টাকাগুলো নগরে দিয়া দাও। আচ্ছা, ওপাশ থেকে বলল মির্জা। লাগেজগুলো অফিসে আসলেই তুমি হীরাটা জহুরিরে দিয়া দিবা, ঠিক আছে? ঠিক আছে। কলটা কেটে দিয়ে জহুরির দিকে তাকালো। লোকটা তার দিকে চেয়ে মিটিমিটি হাসছে। একটা ডিল ভালো মতো হয়ে গেলে আমার খুব ভালো লাগে। পাভেলও হাসলো নিঃশব্দে। এইটাই আপনার পেশা? আরে না, আমার আসল ব্যবসা রত্নপাথরের। যে কেউ ডাকলে এই কাজ করি না। এই বাইরে হয়ে কাজ করছি মনু জায়গিদারের রেফারেন্সে। আপনি তাকে চিনবেন না, উনি এদেশের সবচেয়ে বড় ডায়মন্ডের ব্যবসায়ী। পাভেল যে মনু জায়গিদারের নাম শুনেছে আশির কাছ থেকে সেটা আর বলল না। বায়ার আমাদের সাথে এসেছেন, তবে উনি এখানে আসবেন না। পাভেলের ধারণা সম্ভবত সিসি ক্যামেরার ব্যাপারটা নিয়ে বায়ার আশ্বস্ত হতে পারেনি, যদিও সে এই রেস্টুরেন্টের সবগুলো ক্যামেরাই বন্ধ করে রেখেছে, এমনকি নিজের পার্কিং এরিয়াগুলো। একটু পরই কাফিল আর জামিল দুটো বড় লাগেজ নিয়ে তার অফিসে ঢুকলো। লাগেজ দুটো ডেস্কের উপর রাখতেই পাভেল ইশারা করলো সেগুলো খুলে ফেলতে। কাফিল লকের কম্বিনেশন মিলিয়ে খুলে ফেললো ওগুলো। প্রথমে কালো রঙের লাগেজে ঢাকনাটা একটু তুলে দেখলো 1000 টাকার বান্ডিল ভর্তি সেটা। জহুরি মিটিমিটি হাসছে। এরপর ক্রিম রঙের লাগেজটাও খুলে দেখলো কাফিল। পাভেলের মুখে ফুটে উঠল হাসি। সন্তুষ্ট হয়ে দরিয়াইনুরের ছোট্ট বাক্সটা তুলে দিল জহুরির হাতে। নিজের হ্যান্ডব্যাগে বাক্সটা ভরে উঠে দাঁড়ালেন লোকটা। আমি তাহলে আসি। জহুরি চলে গেলে কাফিল আর জামিলের দিকে তাকালো পাভেল। তোমরা এখন বাইরে ওয়েট করো, আমি ডাকলে আসবা। ওকে ভাই। কথাটা বলেই জামিলকে নিয়ে ঘর থেকে চলে গেল কাফিল। এখন পাভেলের প্রাইভেট কারটা নিয়ে বাইরের গাড়ির সাথে সাথে যাবে আশিক। বায়ের লোক থাকবে তার সঙ্গে। নির্দিষ্ট গন্তব্যে যাবার পর বায়ার যখন আশ্বস্ত হবে আর কোনো সমস্যা নেই, তখন আশিককে ছেড়ে দেবে। সে গাড়িটা চালিয়ে চলে আসবে এখানে। নিজের চেয়ারে হেলান দিল পাভেল। লাগেজ দুটোর দিকে তাকালো। 10 কোটি টাকা আছে এখানে। দরিয়াইনুরের বেচা বিক্রির কাজটা যে এত সহজে হবে কল্পনাও করেনি। 15 বছরের জেলখাটা আশিক এবার আর কোনো রকম ভুল করেনি। প্রশান্তের হাসি ফুটে উঠল মুখে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। আশিক ফোন করেছে। একটু অবাক হলো সে। যেরকম কথা হয়েছে তাতে করে এই সময় আশিক তাকে ফোন করার কথা নয়। ছাড়া পেলেই কেবল যোগাযোগ করতে পারবে। এত তাড়াতাড়ি ছেড়ে দিল তাকে। নড়ে চড়ে বসলো পাভেল। কলটা রিসিভ করলো সে। কি হয়েছে? ভুরু কুচকে গেল তার। কোনো সমস্যা? এরপর ফোনের ওপাশ থেকে যা শুনল নিজের কানকেও বিশ্বাস করতে পারল না। মির্জা আশিকের আর্তনাদটা বেশ জোরেই শোনা যাচ্ছে ফোনের ওপাশ থেকে। বায়ার আমার লাগে বেইমানি করছে, আমি ট্র্যাপে পড়ে গেছি পাভেল। হইছে কি? শান্ত কণ্ঠে জানতে চাইল। ঘটনা কি বুঝতে পারছে না সে। আমরা আটকায় ফেলাইছে, বুঝবার পারি নাই এরকম করব। আশিকের কণ্ঠটা ধরে এলো। টাকাগুলো করে না দিয়া দিলে আমার জানে মাইরা ফেলবো দোস্ত। পাভেল কিছু বলার আগে আরেকটা কণ্ঠ বলে উঠল ফোনে। সেই কণ্ঠটা যেমন শীতল তেমনই কঠোর। সম্ভবত এটাই সেই বায়ার। বন্ধুকে জীবিত দেখতে চাইলে টাকাগুলো আমার লোকজনকে দিয়ে দেবে।
তোমার লোকজন যদি উল্টাপাল্টা কিছু করে তাহলে আশিক শেষ। পাভেল এবার বুঝতে পারছে বায়ের কেন তার অফিসে আসেনি। বেইমানি করবে বলে আগেই ঠিক করে রেখেছিল, উপরে এসে নিজের চেহারাটা তাই দেখায়নি। দোস্ত, ফোনে আবারও আশিকের কণ্ঠ শোনা গেল। টাকাগুলো ওগরে না দিলে মানে জানে মাইরা ফেলাইব। গভীর করে শ্বাস নিয়ে নিল পাভেল। মির্জা আশিক আবারও ভুল করে ফেলেছে, কিন্তু এবারের ভুলের মাসুল জেলে গিয়ে নয়, প্রাণ খুইয়ে দিতে হবে তাকে। সিচুয়েশনটা বুঝবার চেষ্টা করো আশিক, বলল পাভেল। টাকাগুলো দিলেও ওরা তোমারে মাইরা ফেলবো। এ কথা শুনে ফোনের ওপাশে কয়েক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। সিচুয়েশনটা একেবারে দুদুর মতন না? অবশেষে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল মির্জা আশিক। তার কণ্ঠ যেমন শান্ত তেমনই নিরুদ্বেগ। ভুরু কুঁচকে গেল পাভেলের, যেন বজ্রাহত হয়েছে এই মুহূর্তে। কি বললা? দুদু টাকাগুলান দিলেও মরত, না দিলেও মরত। পাভেলের চোখ দুটো বিস্ফোরিত হয়ে গেল। এমন সময় একটা শোরগোল শুনতে পেয়ে অস্থির হয়ে এদিক ওদিক তাকালো সে। বাইরে থেকে আসছে সেটা। কাচের দরজাটা নিচ থেকে বুক পর্যন্ত ঘোলাটে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে দরজার উপর অংশ দিয়ে দেখল ডিভির ভেস্ট পরা কয়েকজন এগিয়ে আসছে তার অফিসের দিকে। তুই আমার ট্র্যাপে ফেলাইছিস, দাঁতের দাঁত পিষে বলল সে। মনে রাখিস, এই কাজে তুইও আসিলি। পাভেলের অফিসের দরজা খুলে ঢুকে পড়ল ডিভির লোকগুলো। ফোনের ওপাশ থেকে আশিক কিছুই বলল না আর। রুফটপ রেস্টুরেন্ট থেকে পাভেলকে গ্রেফতার করার পর তার অফিস থেকে উদ্ধার করা হয় 10 কোটি টাকার দুটো লাগেজ। ডিবি অফিসে তাকে নিয়ে যাওয়ার আগে সে সব কিছু স্বীকার করে। বিখ্যাত হীরা দরিয়াইনুরের সরকারি ব্যাংক থেকে সরিয়েছে তার বন্ধু মির্জা আশিক। এই 10 কোটি টাকার বিনিময়ে সেই হীরাটাকে বিক্রি করে দিয়েছে এক বাইরের কাছে। যা বলছি সব সত্যি, এক ফোঁটাও মিথ্যা নাই। আশিকরে ধরলেই সব ক্লিয়ার হয়ে যাইব। এই কথা শুনে ডিবি ইন্সপেক্টর মিটিমিটি হাসতে থাকে। কিন্তু আমাদের কাছে খবর আছে আপনি জাল টাকার ব্যবসা করেন। জাল টাকা? বুড়ো কুচকে গেছিল তার। কি কন স্যার? এরপর ডিবির লোকজন টাকাগুলো পরীক্ষা করে দেখে, সবগুলোই জাল। হতভম্ব হয়ে পড়ে পাভেল। তাকে ডিবির অফিসে নিয়ে গিয়ে আবারও জেরা করা হয়, কিন্তু বারবার একই কথা বলতে থাকে সে। আপনার প্রাইভেট কার থেকে উদ্ধার করা হয়েছে এসব নকল টাকা ছাপানোর একটা প্রিন্টার সহ আরও কিছু সরঞ্জাম। এ কথা আর কোনো জবাব দিতে পারেনি সে। পরদিন তাকে কোর্টে হাজির করে 7 দিনের রিমান্ড চায় ডিবি। আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। ততক্ষণে এই গ্রেফতারের খবর প্রায় সব পত্রপত্রিকা আর টিভি চ্যানেলে ফলো করে প্রচার করা হয়ে গেছে। পত্রিকায় আর টিভি নিউজের হাত করা পরিহিত পাভেল। 10 কোটি জাল টাকা আর নকল টাকা বানানোর সরঞ্জাম দেখানো হয়। থানা কমিটির সামান্য একজন নেতা থেকে কি করে এত বৃত্ত বৈভবের মালিক বনে গেছে সে প্রশ্ন তোলা হয়। রিপোর্টে বলা হয় কন্ট্রাক্টরি ব্যবসার আড়ালে জাল টাকার ব্যবসা ছিল তার প্রধান আয়ের উৎস। তার ফ্ল্যাটের রেট দিয়ে পুলিশ নগদ কয়েক কোটি টাকাও পেয়েছে। ওগুলো অবশ্য জাল নয়। সংবাদে আরও জানানো হয় তার আছে একটি রুফটপ রেস্টুরেন্ট, ঢাকায় 3-4টা ফ্ল্যাট আর একাধিক গাড়ি। এক দফা রিমান্ড শেষে আক্ষেপে মাথা দোলায় ডিবি ইন্সপেক্টর। কী সব আশিক ফাশিকের গল্প বলছেন? দরিয়াইনুর, একজন বায়ার, জিম্মি নাটক। ডিম থেরাপির আগে মনে হয় না সত্যি কথা বলবেন। বিশ্বাস করেন, আশিককে ধরলে সব বুঝবার পারবেন। সব নাটক সাজাইছে। ওই লোক কেন এটা করবে আপনার সঙ্গে? এ প্রশ্নের জবাবে মাথা নিচু করে রাখে পাভেল। ডিবি পুলিশ ততক্ষণে আশিকের খোঁজ নিয়ে ফেলেছে। তারা যা জানতে পেরেছে সেটা আরও বিস্ময়কর। আপনি কোন আশিকের কথা বলছেন? ওই যে আমার বন্ধু পরিবাগের আশিক। সামান্য তোতলালো পাভেল। মুচকি হাসি ডিবি অফিসার। যে আশিকের কথা বলছেন সে তো জেল থেকে ছাড়া পেয়েছে আজ সকালে। জেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেই আমরা কনফার্ম হয়েছি। এ কথা শোনার পর পাভেল পুরোপুরি নির্বাক হয়ে যায়। আশিক কীভাবে কি করেছে বুঝতে পারে না, মাথায়ও ঢোকে না। আপনি আশিকে যে ফোন নাম্বারের কথা বলেছেন সেটা আপনার এনআইডি কার্ড দিয়ে আপনার নামেই রেজিস্ট্রেশন করা। বাঁকা হাসি ফুটে উঠল পাভেলের ঠোঁটে। আশিকের চালাকিটা শুরু থেকেই ধরতে পারেনি। তাকে বিরাট বড় বিপদে ফেলে দিয়েছে সে, কিন্তু শেষ করে দিতে পারেনি। সে নিশ্চিত কয়েক মাসের মধ্যেই সব সামলে উঠবে। জাজ্জেল এক ব্যারিস্টার ধরে জামিনে বেরিয়ে আসবে। মামলাটা চলবে 10-15 বছর ধরে, কিন্তু ততদিনে মির্জা আশিকের
কঙ্কালও কেউ খুঁজে পাবে না। জেল জীবনের শুরুর দিকে আশিক এতটাই ভেঙে পড়েছিল যে আত্মহত্যা করার কথাও ভেবেছিল। জেলের 4 দেয়ালে বন্দি হয়ে 20-22টা বছর থাকতে হবে ভাবলেই দম বন্ধ হয়ে আসতো তার। কিন্তু সময় সব কিছু সারিয়ে তোলে। ধীরে ধীরে জেল জীবনে অভ্যস্ত হয়ে ওঠে আশিক। তার মতোই যাবজ্জীবন সাজা পাওয়া অনেক কয়েদি ছিল। তারা বলতো শুরুর দিকে সবারই এরকম লাগে, মনটাকে শক্ত করলেই মানিয়ে নেওয়া যায়। তাই করেছিল সে, তবে নিজের জন্য নয়, আরজুমান আর রোজির জন্য। নিয়মিত দেখা করতে আসতো রোজি আর চার্লি। শুরুর দিকে খুব কান্নাকাটি করতো মেয়েটা। আশিক তাকে বোঝাতো এভাবে জীবনটা নষ্ট করার কোনো মানে হয় না। সে যেন ভালো একটা ছেলে দেখে বিয়ে করে ফেলে। যতবারই কথা বলেছে ততবারই রোজি মাসের পর মাস জেলে না এসে কঠিন শাস্তি দিয়েছে তাকে। চার্লিকে দিয়ে অবশ্য জামা কাপড় আর খাবার পাঠাতো। এই অভিমান ভাঙাতে মাফ চেয়ে ছোট্ট একটা চিরকুট গুঁজে দিতে হতো চার্লির কাছে। জেলে এক নতুন জগৎ আবিষ্কার করে আশিক। ওখানকার প্রায় সবাই নিজেদেরকে সবসময় নিষ্পাপ দাবি করে। কথাটা মোটেও সত্য নয়। অনেকেই অকপটে স্বীকার করে নিজেদের কৃতকর্মের কথা, অনুশোচনায় দগ্ধও হয়। তবে বিনা অপরাধেও অনেকে জেল খাটে। তারা হয়তো কপালের দোষ দেয়, নয়তো মনে করে ষড়যন্ত্র করে তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আশিকের ব্যাপারটা সেদিক থেকে একটু ভিন্ন। সে বিনা অপরাধে জেলে আসেনি, আবার এটাও ঠিক তাকে ষড়যন্ত্র করেই ফাঁসিয়ে দেওয়া হয়েছে। জেলে তার সঙ্গে পরিচয় হয় বেশ কিছু মানুষের। তারা বিশ্বাস করেছিল তার গল্পটা। সেই সব মানুষগুলো হয়ে উঠেছিল তার সবচেয়ে ঘনিষ্ঠজন। জেল জীবনের 7ম বছরে ঘটে অদ্ভুত একটি ঘটনা। ততদিনে আশিক কাঠমিস্ত্রির কাজ শিখে ফেলেছে। নতুন জেলার কীভাবে যেন জেনে গিয়েছিল তার এই দক্ষতার কথা। তাকে নিয়ে নিজের ঘরে একটা আসবাব বানিয়ে নেন তিনি। আশিকের কাজে দারুণ খুশি হয়েছিল জেলার। প্রায়শই নিজের অফিসে ডেকে নিয়ে চা খাওয়াতেন, গল্প করতেন তার সঙ্গে। স্বাভাবিকভাবেই আশিকের গল্পটা শুনতে আগ্রহী হন এক সময়। কোনো কিছু লুকায়নি সে, সত্যিটাই বলেছিল। আর সব শুনে কয়েক মুহূর্তের জন্য বনে যায় জেলার। তারপর যা বলেন সেটা শুনে আশিকই বিমূঢ় হয়ে পড়ে। দুদু মাস্টারকে জেলার চেনেন, তারা ছেলেবেলার বন্ধু। সর্বহারাদের দল থেকে পালিয়ে ঢাকায় চলে আসার পর এই জেলার দুদুকে আশ্রয় দিয়েছিল। তিনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নিজের হলে কিছুদিন থাকার ব্যবস্থা করার পাশাপাশি 2-একটা টিউশনিও জোগাড় করে দিয়েছিলেন তাকে। দুদু লাপাত্তা হওয়ার সময় জেলার সদ্য BCS ক্যাডার হিসেবে নিয়োগ পেয়ে ট্রেনিংয়ে ছিলেন। এই ঘটনার পর থেকে মেজা আশিকের সঙ্গে জেলার নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। জেল থেকে মুক্তি পাবার 3 বছর আগে ঘটে আরেকটি ঘটনা। এটাও কম আশ্চর্য ছিল না। দুদুর পরিণতি নিয়ে জেলার আর আশিকের মনে যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল দীর্ঘদিন থেকে, তার জবাব এক লাহমায় পেয়ে যায় মতি নামের এক কয়েদির কাছ থেকে। জেলের ভেতরে আশিকদের যে ঘনিষ্ঠ চক্রটি ছিল সেখানে খুব অল্প সময়ে জায়গা করে নেয় মতি। তার দাবি সে নির্দোষ। মতি নামের আরেকজন খুনির জায়গায় পুলিশ তাকে গ্রেফতার করে ফাঁসিয়ে দিয়েছে। আর এটা হয়েছে তার অন্য একটা পাপের কারণে। স্বভাবতই ঘনিষ্ঠ কয়েদিরা জানতে চেয়েছিল কি এমন পাপ করেছিল সে। মতি তখন তার গল্পটা বলে। প্রায় 1 যুগ আগে সে ছিল ঢাকা শহরের এক নেতার খুবই বিশ্বস্ত একজন মানুষ। একদিন ওই নেতা মতিকে নিয়ে পরিবার থেকে এক লোককে তুলে আনে তাদের গোপন আস্তানায়। লোকটাকে নির্যাতন করে তারা জানতে চায় বিপুল পরিমাণের টাকা কোথায় লুকিয়ে রেখেছে সে। কিন্তু প্রচুর মারধর করলেও লোকটা কিছুই বলেনি। কঠিন প্রকৃতির লোক ছিল। হাত পা মুখ বাইন্ধা রাখছি দুজনে মিল্লা, বলেছিল মতি। কিন্তু মানুষটার কলজা আসিল, একটুও ডরায় নাই। শেষের দিকে মায়ের খেয়ে হাসতো আর কইতো টাকাগুলার খোঁজ দিলেও সে মরবো, না দিলেও মরবো। সারা রাত নির্যাতন করার পর ভোরের দিকে লোকটা মারা যায়। মৃত্যুর আগে একটু পানি খেতে চেয়েছিল, কিন্তু মতির ওই নেতা পানি না দিয়ে লোকটার বুকের উপর চেপে বসে টাকাগুলো কোথায় আছে জানতে চায় আরেকবার। লোকটা মারা যাওয়ার পর ওই নেতা মতিকে বাধ্য করে লাশটাকে টুকরো টুকরো করে একটা বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিতে। মতির গল্প শেষ হবার পর পাথরের মতো জমে যায় মির্জা আশিক। দুদু মাস্টারের এমন পরিণতি হয়েছে ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। তার বাল্যবন্ধু পাভেল টাকার জন্য এমন কাজ করতে পারলো। কোটি টাকারও বেশি ভাগ পেয়েছিল সে। তারপরও আরও বেশি পাবার লোভে এতটা অমানুষে পরিণত হয়ে গেল। ওই দিন আশিক কাউকে কিছু বলেনি, কয়েকটা দিন থম মেরেছিল। তারপর এক বিকেলে সেলের বাইরে মাঠের এক কোণে মতিকে ডেকে নিয়ে জানিয়েছিল সবটা। সব শুনে হতভম্ব হয়ে পড়ে মতি। কাঁদতে শুরু করে সে।
আশিক কঠিন প্রতিজ্ঞা করে, যত বয়সকালেই জেল থেকে বের হোক না কেন পাভেলকে সে ছাড়বে না। কিন্তু ঘুণাক্ষরে ভাবেনি তার সাজা 7 বছর কমে যাবে। 3 মাস আগে জেলা যখন তাকে জানায় আগামী ডিসেম্বরে মুক্তি পাবে সে, তখন থেকেই পরিকল্পনা শুরু করে দেয়। মূল্যবান অ্যান্টিক পাচারের দায়ে জেলে ছিল মনু জায়গিদার নামের এক ডায়মন্ড ব্যবসায়ী, আর জাল টাকা বানাতে গিয়ে ধরা পড়েছিল ইদ্রিস আকন্দ। আশিকের সঙ্গে তাদের দুজনেরই ছিল দারুণ সখ্যতা। আশিকের মতো তারাও বাকি সাজা মৌকুফ হয়ে জেল থেকে মুক্তি পাবে ডিসেম্বরে। পুরো পরিকল্পনাটা করতে সাহায্য করে এই দুজন। মনু জায়গিদার একদিন গল্প করতে করতে জানিয়েছিল 90 দশকের স্বৈরাচার হিসেবে কুখ্যাত লোকটা ব্যাংক থেকে দরিয়াই নূর সরিয়ে সেখানে একটা রেপ্লিকা রেখে দিয়েছে, আর সেই রেপ্লিকাটা সরবরাহ করেছে সে নিজেই। গল্পটা আশিককে আকৃষ্ট করেছে। এই দরিয়াই নূরের কথা আরজুমানদের কাছ থেকেও শুনেছে। এদিকে ইদ্রিস আকন্দ ধরা পড়ার পর বেশি সাজার ভয়ে পুলিশের কাছে স্বীকার করেনি। তার বাড়ির গোপন এক জায়গায় 10 কোটি জাল টাকা এবং টাকা ছাপানোর সরঞ্জাম লুকিয়ে রেখেছে। ঠিক করেছিল বের হবার পর লুকিয়ে রাখা জাল টাকাগুলো সহ সব সরঞ্জাম ধ্বংস করে ফেলবে। কিন্তু মুক্তি পাবার আগে আশিক তাকে বলেছিল ওগুলো ধ্বংস না করে তাকে দিয়ে দিতে, সে ওগুলো ব্যবহার করে পাভেলকে ফাঁসাবে। সব শুনে ইদ্রিস আকন্দ কেবল রাজিই হয়নি, নিজেই জহুরি সেজে অংশও নেয়। মুক্তি পাবার আগে দিয়ে আশিককে জেলার ডেকে নিয়ে জানতে চেয়েছিল জেল থেকে বের হয়ে সে দুদু হত্যার প্রতিশোধ নেবার পরিকল্পনা করছে কিনা। আশিকের জবাবে সন্তুষ্ট হতে পারেনি জেলার। তাকে এসব না করে নতুন করে জীবনটা শুরু করার কথা বলেন তিনি। কোনোভাবেই যেন খুন খারাপি করার কথা না ভাবে সে। আশিক তখন জেলারকে আশ্বস্ত করে জানায় এরকম কিছুই করবে না। তাহলে কি করবে তুমি? জেলার জানতে চান তখন। কিছু একটা যে করবে সে ব্যাপারে আমি 100% শিওর। দ্বিধা থাকলেও এক পর্যায়ে আশিক তার পরিকল্পনার কথা বলে দেয় জেলারকে। সব শুনে চুপ মেরে যান ভদ্রলোক। অবশেষে বলেন সে যে পরিকল্পনা করেছে সেটা করলে নির্ঘাত ধরা খাবে, আবারও তাকে ফিরে আসতে হবে জেলে, কিন্তু সেটা যেন না হয় তার ব্যবস্থা তিনি করবেন। এই কথা শুনে চমকে যায় আশিক। জেলার তার পিঠে হাত রেখে আস্তে করে বলেন কাগজে কলমে তাকে মুক্তি দেওয়া হবে ডিসেম্বরের 31 তারিখে, কিন্তু জেল থেকে বের হয়ে যাবে 15 তারিখ দুপুরে। 31 তারিখের আগে তাকে কাজটা করতে হবে। জেলার আরও জানান তার ছোট ভাই এখন ডিবিতে আছে, পাভেলকে গ্রেফতারের কাজটা তাকে দিয়ে অনায়াসে করানো যাবে। জেলার আরও বলেন পাভেল একবার জেলে ঢুকলে দুদুর বন্ধু হিসেবে তিনি কিছু একটা করবেন। সব শুনে আশিক দারুণ আত্মবিশ্বাসী হয়ে ওঠে। মনু জায়গিদার জেল থেকে বের হয় ডিসেম্বরের 14 তারিখে। আশিককে দরিয়াই নূরের রেপ্লিকাটা দিয়ে চিরতরের জন্য দেশ ছাড়ে সে চলে যায় তার মায়ের দেশ ফ্রান্সে। আর ইদ্রিস আকন্দ জেল থেকে ছাড়া পেয়ে গোপন জায়গা থেকে জাল টাকা আর সরঞ্জামগুলো বের করে আশিককে দিয়ে দেয় এ কাজে ব্যবহার করার জন্য। অবশেষে ঘটনার 1 সপ্তাহ পর 31 ডিসেম্বর রাতে খোলা দুয়ারে বসে রোজিকে সবটা খুলে বলল আশিক। সব শুনে অনেকক্ষণ কোনো কথা বলল না মেয়েটা, তবে তাকে বলতে পেরে নির্ভার লাগলো আশিকের। আগে কইল তো তুই আমারে জীবনেও এটা করতে দিতি না। গভীর করে শ্বাস নিল রোজি। কথাটা মিথ্যে নয়, এমন ঝুঁকিপূর্ণ কাজ সে কখনোই করতে দিত না, কিন্তু এটা না করলে আমি সারা জীবনে একটুও শান্তি পাইতাম না, উদাস হয়ে বলল আশিক। 12টা বছর আমি দুদুরে বেঈমান ভাবছি, কি কষ্টটাই না পাইছি। আস্তে করে তার পিঠে হাত রাখলো রোজি। দুদু মাস্টার আমার কোন জায়গায় থাকতো জানোস না? রোজির চোখ দুটো ছলছল করে উঠল। যে মানুষটারে এত আপন ভাবতাম, এত ভরসা করতাম, তার বেঈমানি মাইনা নিতে। আশিক আর কথা বলতে পারল না, তার কণ্ঠ ধরে এলো। তার পিঠে আলতো করে মায়ের পরশ বুলিয়ে দিল রোজি। যা করছি তার জন্য পারলে আরেকবার মাফ করে দিস আমারে। মাথা দোলালো রোজি। ফাঁকা দৃষ্টি নিয়ে বলল, মানুষ এত অমানুষ হয় কেমনে? লোভেরও তো একটা সীমা থাকে। বাঁকা হাসি দিল মির্জা আশিক। লোভের কোনো সীমা নাই রে। দুদু মাস্টারের কথাটাই প্রতিধ্বনি করল সে। লোভ হইল পাগলা ঘোড়া, ছুটতেই থাকে। রাস্তা শেষ হইয়া যায় কিন্তু ছোটা শেষ হয় না, নতুন রাস্তা বানায়া ছোটে। ওই শুয়ারের বাচ্চাটা তাইলে আমার কাছে আইছিল টাকাগুলোর খোঁজে। নিচের ঠোঁট কামড়ে ধরল রোজি। মাথা নেড়ে সায় দিল আশিক। রোজির কাছ থেকে যখনই এটা শুনেছে তখনই বুঝতে পেরেছিল ভাগ্য ভালো টাকাগুলো রোজির কাছে ছিল না, নইলে তার পরিণাম যে কি হতো কে জানে। কিন্তু আমার তো এখন তোরে নিয়ে চিন্তা হইতাছে, ভয়ার্ত কণ্ঠে বলল রোজি। ওই হারামিটা জেল থেকে ছাড়া পাইলে
তোরে কি করবো আল্লাহ জানে। মির্জা আশেক পকেট থেকে পত্রিকা একটা ক্লিপিং বের করে দিল রোজিকে। মেয়েটা অবাক হলেও লেখাটা পড়ল। কারাগারে সংঘর্ষে গুরুতর আহত একজন। কাশিমপুর কারাগারে কয়েদিদের মধ্যে এক সংঘর্ষে গুরুতর আহত হয়েছে পাভেল রহমান নামের একজন। কিছুদিন আগে চাঞ্চল্যকর খবরে শিরোনাম হয়েছিল এই লোক। দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের জাল টাকা নিয়ে ডিবির হাতে গ্রেফতার হয়েছিল সে। কারাসূত্রে জানা গেছে, রিমান্ডের শেষে তাকে কারাগারে প্রেরণ করা হলে সেখানে অন্যান্য কয়েদিদের সঙ্গে কিছু একটা নিয়ে তার বচসা বাঁধে। এক পর্যায়ে মারপিটের সূত্রপাত হলে পাভেল রহমান মারাত্মকভাবে আহত হয়। বর্তমানে তাকে পিজি হাসপাতালের প্রিজন সেলের আইসিইউতে রাখা হয়েছে। হাসপাতালের সূত্রে জানা গেছে, মাথায় মারাত্মক আঘাত পাওয়ায় এই রোগীর অবস্থা বেশ আশঙ্কাজনক। মেয়েটির পিঠে আলতো করে হাত রাখলো আশেক। এটা কালকের নিউজ, আজ বিকালে মইরা গেছে। স্বামীর দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল রোজি। আমি ছাড়াও দুদু মাস্টারের অনেক ঘনিষ্ঠ মানুষ আছে। মাথা নেড়ে দিল মেয়েটা। সে বুঝতে পেরেছে। গভীর করে শ্বাস নিয়ে বলল, এক্কেবারে সিনেমার মতন কাহিনী। বাঁকা হাসি ফুটে উঠল আশিকের ঠোঁটে। সিনেমা সে টিকতে পারেনি সত্যি, কিন্তু তার জীবনটাই সিনেমার মতো হয়ে গেছে। অনেক রাইত হইছে, বলল রোজি। যাই, খানা গরম করি। কথাটা বলেই রান্নাঘরের দিকে পা বাড়ালো সে। আশিক ফাঁকা দৃষ্টি নিয়ে চুপচাপ বসে রইল আরজুমানের চেয়ারটায়। ভারী কুয়াশা পড়েছে। রাত বাড়ার সাথে সাথে বাড়ছে শীত। যত দ্রুত সম্ভব ফার্নিচারের কারখানাটা দিতে হবে। এখনও তার যে বয়স, প্রচুর খাটতে পারবে। কয়েক বছর হাড় ভাঙা পরিশ্রম করলে গুছিয়ে নিতে পারবে অনেকটাই। তার তো বেশি চাহিদা নেই। ভাগ্য ভালো, রোজিও তার মতোই, বেশি কিছু চায় না। কারখানাটা দিতে পারলে মেয়েটাকে আর পার্লারে কাজ করতে দেবে না। 15টা বছর একা একা টেনে নিয়ে গেছে এই সংসার। এখন তার বিশ্রামের দরকার। হঠাৎ বাতাসে একটা গন্ধ পেল আসে। চেয়ার থেকে উঠে গন্ধটা অনুসন্ধান করে বাড়ির পশ্চিম দিকে ঝোপঝাড়ের দিকে চলে গেল সে। ঝোপের সামনের এক চিলতে খালি জায়গায় বেশ বাড়ন্ত একটা হাসনাহেনা গাছ দেখতে পেল। ফুল ফুটেছে। সেই ফুলের ঘ্রাণে মো মো করছে পুরো বাড়ি। কি খুঁজেন ভাই? কথাটা শুনে চমকে পেছনে ফিরে তাকালো আশেক। পশ্চিম দিকের ঘরের জানলার সামনে দাঁড়িয়ে আছে চার্লি। এই হাসনাহেনা কে লাগাইছে? চার্লি ঢোক গিলল। দুদু মাস্টার ভাই। আশিকের কপাল কুঁচকে গেল। দুদু? হ, আপনি জেলে যাওয়ানোর পর একদিন আইছিল না? একটু থেমে আবার বলল, হ্যার পরে তো লাপাত্তা হয়ে গেল। রোজির কাছ থেকে এটা শুনেছে সে। ঢাকা ছাড়ার আগে দুদু এসেছিল এখানে। কেন যে এসেছিল কেউ জানে না, কিন্তু সেই আশাটা তার জন্য কাল হয়ে দাঁড়ায়। এই বাড়ি থেকে বের হতে পাভেল আর মতি তাকে ধরে নিয়ে যায় গোপন আস্তানায়। আশিকের মাথায় অনেক কিছুই ঘুরপাক খেতে লাগলো। হাসনাহেনার কাব্যগ্রন্থ, দুদু মাস্টারের বইয়ের নাম। হাসনাহেনা আরজুমানদের আসল নাম। গা ঢাকা দেবার আগে দুদুই গাছটা লাগিয়ে গেছে। বহুকাল আগে দুদু মাস্টারের সঙ্গে তার কথোপকথনটা প্রতিধ্বনিত হলো মাথার ভেতর। এই টাকাগুলান কি এইখানে রাখবো ওস্তাদ? না, আমার হাসনাহেনার কাছে রাখবো। কি, একটা মাইয়া মানুষের কাছে রাখবা? মাথা গেছেনি তোমার? টাকাগুলা ব্যাংকে রাখা দরকার। না না না, ব্যাংকে রাখা যাবে না। তাইলে? এ নিয়ে একদম চিন্তা করবে না। টাকাগুলোর সদ্গতি করে ফেলবো আমি। সঙ্গে সঙ্গে আশেপাশে কিছু খুঁজতে শুরু করলো আশেক। কি খুঁজেন ভাই? অবাক হয়ে জানতে চাইলো চার্লি। বাগানে কোদাল আছে না? আছে তো, ওই যে ডাব গাছটার নিচে দেখেন। একটু থেমে আবার জানতে চাইল সে, কি করবেন ভাই? এ প্রশ্নের জবাব না দিয়ে কোদাল হাতে নিয়ে আশেক চলে এলো হাসনাহেনা গাছটার কাছে। বুক ভরে শ্বাস টেনে গাছটার গোড়ার দিকে মাটিতে কোপ দিল সে। চার্লি এখনও দুদু মাস্টারের পরিণতি সম্পর্কে কিছুই জানে না। সে ধরেই নিল আশেক তাকে এখনও বেইমান হিসেবে দেখে। গাছটা কি কাইটটা ফেলাইবেন? চার্লির দিকে তাকালো আশেক। তুই ঘুমা চার্লি। সেটা আর কিছু না বলে বেজার মুখে জানলা বন্ধ করে দিল। হাসনাহেনা গাছের গোড়ার দিকে বেশ কিছু মাটি তুলে আনলো আশেক। 5-10 মিনিট পর ঘেমে উঠল তার শরীর। প্রায় 1.5 ফুটের মতো একটা গর্ত হতেই শক্ত কিছুর উপর কোদালে কোপ পড়ল। আর একটু মাটি সরাতে দেখতে পেল ছোট্ট একটা টিনের বাক্স। খুব হতাশ হলো সে। আশা করেছিল তার ভাগের টাকাগুলো হয়তো এখানেই রেখে গেছে দুদু, কিন্তু এই বাক্সে কোনোভাবেই কোটি টাকা থাকার কথা নয়। কোদালটা রেখে বাক্সটা তুলতে গিয়ে টের পেল বেশ ভারী ওটা। 15 বছর ধরে মাটির নিচে থেকে জং ধরে গেছে। কোনো তালা মারা নেই। ডালাটা খুলতেই দেখতে পেল ভিতরের পলিথিনে মোড়ানো একটা প্যাকেট।
পলিথিনটা ছিঁড়ে ফেলতেই চকলেট আকৃতির অনেকগুলো সোনার বার আর $100 নোটের বান্ডিল বেরিয়ে এলো। ধপাস করে মাটিতে বসে পড়ল মির্জা আশেক। তার দু চোখে আনন্দের অশ্রু। কি হইছে? রোজির কণ্ঠটা শোনা গেল। তুই এইখানে কি করস? আশেক ফিরে তাকালো। মেয়েটা তার পিছনে দাঁড়িয়ে অবাক হয়ে চেয়ে আছে বাক্সটার দিকে। দুধু এটা রাইখা গেছে। একটু ঝুঁকে তাকালো রোজি। সোনা? ডলার? অশ্রুভরা মুখে হেসে ফেলল আশেক। আমার ওস্তাদের বুদ্ধিটা দেখছস? রোজি হাঁ করে চেয়ে রইল। দুধুর কৌশলটা এখন ধরতে পেরেছে মির্জা আশেক। কোটি কোটি টাকা রাখতে বেশ জায়গা লাগে, সেগুলো সোনা আর ডলারে পরিণত করে ফেললে খুব অল্প জায়গাতেই লুকিয়ে রাখা সম্ভব। এতে আরেকটা লাভও আছে, দিনের পর দিন সোনা আর ডলারের দাম বাড়ে, দেশি টাকার মান বরং দিন দিন কমে যায়। তাদের দুজনের ভাগের টাকা ছিল প্রায় 2,85,00,000 টাকা। আশেক 10 লক্ষ আর দুধু খরচ করেছিল সম্ভবত 4-5 লক্ষ টাকা। বাকি টাকাগুলো দিয়ে সে ডলার আর স্বর্ণ কিনে নিয়েছিল। সবগুলো টাকা দিয়ে স্বর্ণ কিনতে পারেনি বলে বেশ কিছু টাকা রয়ে গেছিল, ওগুলো দিয়ে ডলার কিনে নিয়েছিল হয়তো। এই 15 বছরে সেই টাকা স্বর্ণের মূল্য কম করে হলেও 2.5 গুণ বেড়ে গেছে। মানুষটার অনেক বুদ্ধি আসিল, প্রশংসার সুরে বলল রোজি। তার ছায়া বেশি বড় আসিল তার মন। বাক্সটা মাটিতে রেখে হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছে বলল মির্জা আশেক। এমন সময় চারপাশ কাঁপিয়ে আতশবাজি ফুটতে শুরু করলে রাতের আকাশ আলোকিত হয়ে উঠল। পৃথিবীতে প্রবেশ করলো আরেকটি নতুন বছর। মির্জা আশেকের মনে হলো তাদের দুজনের জীবনটা নতুন দিনের মতো নতুন আলোয় আবারও নতুন করে শুরু হবে।